স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। বর্তমান সরকারের 3 বছর পূর্ণ হলো। অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য নানাবিধ উদ্যোগ ছিল সরকারের। তবে এই 3 বছরের জনমানুষের প্রাপ্তি আর প্রত্যাশা সমীকরণ কতটা মিলেছে তা নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, আছেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত। স্বাগত আপনাদের। শ্যামল দত্ত, যেটা বলছিলাম, এই যে 3 বছরে জনমানুষের প্রাপ্তি আর প্রত্যাশা, মানে এই সমীকরণের কি অবস্থা? সম্পাদক হিসাবে একটি পত্রিকার আপনি কি মনে করেন? না, প্রাপ্তির প্রত্যাশার মধ্যে আমি যেটা মনে করি 3 বছর একটা গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে সরকারের শেষের 2 বছর আর আছে এবং এরপরে 2019 সালে 8 নির্বাচন। ফলে শেষ 2 বছরের খুব বেশি কিন্তু কাজ এগোয় না, কারণ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে সম্প্রতি আওয়ামী লীগের যে কনফারেন্স হলো সেখান থেকেই তিনি অক্টোবরের 23 তারিখে সেখান থেকেই বলেছেন যে দলকে নির্বাচনের প্রস্তুতি নিতে। ফলে দল এক ধরনের নির্বাচনী মুডে চলে গেছে এবং আগামীতে দল সাজানো থেকে শুরু করে দলের নতুন নেতৃত্ব, পাশাপাশি সরকারের কর্মকাণ্ড, এই সব কিছুর মধ্যে আগামী নির্বাচনটা এখন টেবিলে প্রায়োরিটি হিসেবে আছে। আর প্রত্যাশা প্রাপ্তির মধ্যে আমরা দৃশ্যমান বেশ কিছু অর্থনৈতিক অগ্রগতি যেগুলো মানুষের চোখের সামনে এবং তার সুফলও জনগণ ভোগ করছে। আমাদের জিডিপি গ্রোথ বেড়েছে, আমাদের ফরেন রিজার্ভ বেড়েছে, আমাদের এক্সপোর্ট বেড়েছে, আমাদের বড় বড় মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে যেগুলোর বেশ কিছু বেশ উল্লেখযোগ্য অগ্রগতি আছে। পদ্মা সেতু আছে, তার পাশাপাশি আমাদের ঢাকা চিটাং হাইওয়ে কাজ শেষ, 4 লেনের কাজ শেষ হয়েছে, ঢাকা ময়মনসিংহ 4 লেনের কাজ শেষ হয়েছে, এখন ঢাকা সিলেট 4 লেনের কাজ শুরু হচ্ছে। আরও অন্যান্য বিভিন্ন কাজ আছে যে আমরা বেশ কিছু প্রজেক্টের মেগা প্রজেক্টের কথা জানি। তার মধ্যে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, চিটাং কর্ণফুলী নদীর নিচে টানেল, পায়রা বন্দর, ওদিকে মাতারবাড়ির বিদ্যুৎ প্রজেক্ট, এই হিসেবে অনেকগুলো বড় বড় প্রজেক্ট আছে যেগুলোর মাঝখানে বিশেষ করে হোলি আর্টিজানের পরে বিদেশি দাতা সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর একটু টানাপোড়েন থাকলেও সেটিও কাটিয়ে উঠে এখন আবার নতুন করে কাজগুলো শুরু হচ্ছে। ফলে মানুষের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির যথেষ্ট ইয়ে ছিল। তবে ঘাটতি ছিল যে জায়গাটিতে আমি মনে করি মানুষ মনে করে যে আমাদের আরও বেশি ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো স্ট্রং হওয়া দরকার। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের মধ্যে পলিটিক্যাল পার্টি একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাজনৈতিক দল হিসাবে এই মুহূর্তে কি সংসদে কি বাইরে তেমন সেই অর্থে কার্যকর কোনো বিরোধী দল নেই। এটি একটি বড় ডেমোক্রেটিক ডেফিসিট আমি মনে করি, কারণ সংসদে যে দল আছে তারা ঠিক সেই অর্থে বিরোধী দলের পারফরমেন্স করছে না। অন্যদিকে রাজপথের বিরোধী দল বিএনপি তেমন খুব বেশি কার্যক্রম নিয়ে, কার্যসূচি নিয়ে এগুতে পারছে না। তাদের নিজস্ব নানা দুর্বলতা এবং সিদ্ধান্তহীনতা, আরও নানা রকম জটিলতার কারণে সেটি আলাদা একটি আলোচনা করা যেতে পারে যদি আপনি সুযোগ দেন এবং সময় থাকে। সব মিলিয়ে পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠাটা আরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়াটা জরুরি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন সহ আরও যে সমস্ত দুদক সহ দুর্নীতি দমন কমিশন সহ যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, কনস্টিটিউশনাল যে এগুলো, সেগুলো আরও কার্যকর ভূমিকা রাখা, এইসব মানুষের কিছু প্রত্যাশা রয়ে গেছে। আমি একটু আরাফাত ভাইয়ের কাছে যাচ্ছি। শুনছিলাম অর্থনীতির অনেক অগ্রগতির কথা বলেন, যেটা আমরাও শুরুতে বলেছি যে নানা রকম উদ্যোগ চলে, কিন্তু এর পাশাপাশি এটাও বাস্তবতা যে এই বছর, গত বছরই আমরা দেখলাম রিজার্ভ চুরির মতো একটা বড় ঘটনা। ব্যাংকিং খাতে অনেক বড় বড় কেলেঙ্কারির খবর আমরা জেনেছি মিডিয়াতে। তার পাশাপাশি ধরেন বিনিয়োগে স্থবিরতা একটা বিশাল আলোচনার বিষয়, মানে বিনিয়োগে আস্থাহীনতা, এটাও একটা আলোচনায় ছিল। তো এই বিষয়গুলোও তো ছিল। আচ্ছা, না, আপনি যেটা বলেছেন ঠিকই আছে। দেখুন, বাংলাদেশ ব্যাংকের এই যে চুরি ব্যাপারটা, এই ঘটনাটি ঘটতোই না যদি না আমরা ডিজিটাইজেশন প্রসেসে যেতাম। আমরা যেহেতু এগোচ্ছি, আমরা যেহেতু অটোমেশনসে যাচ্ছি, যেহেতু ডিজিটাইজেশন হচ্ছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা একটা উন্নত প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি, কাজে সেটা কিন্তু এটা একটা ডাউন সাইড হচ্ছে, সেটার সিকিউরিটির ইস্যুটা চলে আসবে। এবং আপনি যদি যখন আপনি এগুতে থাকেন তখনই কিন্তু কখন মানে দৌড়তে থাকেন, এগুতে থাকেন, তখনই কখনো কখনো পড়ে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু আপনি সেটাকে ফিক্স করে নিয়ে আবার সামনে এগিয়ে যান। সো এটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে আমরা এগিয়ে যাচ্ছি।
পৃথিবীর কোনো দেশে কোনো উন্নয়ন মানে কোনো আপনার ত্রুটিমুক্ত হবে কমপ্লিটলি হয়নি, কিন্তু এটাও আমরা এখান থেকে আমাদের শেখার আছে, আমরা শিখছি। তো যেহেতু ডিজিটাইজেশনটা হচ্ছে এবং হয়েছে, যে কারণেই ওই ধরনের আপনার ডিজিটাল কি বলবো এটাকে অনিয়মের ঘটনাটি ঘটেছে, নাহলে তো হতোই না। আমরা যদি আগের মালধাতা আমলের সিস্টেমে ম্যানুয়ালি সেখানে করতাম, থাকার কিন্তু সুযোগই নাই। যদি আমরা গ্লোবাল ইয়ের সঙ্গে কানেক্ট হতে চাই, সুইফট কোড আমাদের লাগবে, সেটার সুইফট কোড আপনার ডিজিটাইজেশন ছাড়াও ছিল আগেও কিন্তু কিন্তু এখন কিন্তু কমপ্লিটলি ডিজিটাইজেশনে আমরা যাচ্ছি। হ্যাঁ, যে কারণে আপনার এই সুযোগগুলি তৈরি হচ্ছে এবং গোটা বিশ্বব্যাপী আপনার ডিজিটাইজেশনের একটা বেসিক একটা যে সিকিউরিটি বিকামস অ্যান চ্যালেঞ্জ। সো আমরা কিন্তু খুব কুইকলি ডিজিটাইজেশনে গেছি, এখন আমরা নজর দিচ্ছি কিভাবে কুইকলি আপনার সিকিউরিটি ইস্যুগুলোকে ডিল করা যায়। কাজে এটাকে আমি মনে করি না একটা বড় সমস্যা। এবং হ্যাঁ, ব্যাংকিং সেক্টরের ব্যাপারটা আপনাকে বলি, ব্যাংকিং সেক্টরের অনিয়মের একটা মাত্রা বেড়েছে, কারণ আমাদের ইকোনমিক সাইজ বেড়েছে। ব্যাংকিং সেক্টর অনিয়ম আগে ছিল না সেটি নয়, আগেও হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে যে যেমন আপনার যদি মনে থাকে ওরিয়েন্টাল ব্যাংকের কথা, এবং এটা কিন্তু পুরো বসে গিয়েছিল এবং কোনো বিচার, কোনো আচার, কোনো আপনার কোনো ধরনের আইনানুগ প্রয়োগ কিছুই হয়নি, এবং যারা এটা একেবারে আপনার ধরেন যারা ক্ষতিগ্রস্ত তারা কোনোভাবে কোনো কম্পেনসেশনও পায়নি। কিন্তু আমি বলবো সেটা কিন্তু আপনার সেই বিএনপি জামাতের আমলের ঘটনা, অনেক আগের কথা বলছি। কিন্তু আমি বলবো এখন অনিয়ম মুক্ত বাংলাদেশ নয়, অনিয়ম হচ্ছে, কিন্তু অনিয়ম কিন্তু এক্সপোজড হচ্ছে, বিচার আওতায় আনা হচ্ছে, এটাকে আবার ফিক্স করা হচ্ছে। আপনার সেদিন দুদকের চেয়ারম্যান সাহেব বললেন যে ইভেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান, তাকেও দরকার হলে আপনার বিচার আওতায় আনা হবে। এই কথাগুলিও বলা হচ্ছে, যেগুলো কিন্তু আগে আমরা শুনতাম না। তো আমি যেটা মনে করি যে হুট করে জাম্প করে বাংলাদেশ ইউকে বা আমেরিকা হয়ে যাবে না। হ্যাঁ, কিন্তু একটু একটু যে এগুচ্ছে এগুলো এটা প্রমাণ। আপনার আমেরিকার বয়স 250 বছর, 300 বছর, তার ডেমোক্রেসির বয়স কত বছর দেখেন, তার যে দুদক আছে, তার যে ইলেকশন কমিশন, তাদের বয়স 100 বছর, 200 বছর। আমার দুদকের বয়সই কয় বছর, এটা তো এক যুগও পেরোয়নি, এখনই সেটা কি ওরকম পারফর্ম করবে? সো আপনাকে তো গ্র্যাজুয়ালি আমাদের এগোতে হবে। কিন্তু আমি বলবো যে আপনি যদি কম্পেয়ার করেন আজ থেকে 15 বছর আগে, সেই তুলনায় আপনি দেখবেন যে একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। যেটা হচ্ছে সেটা আমাদের খুব সন্তুষ্ট করছে সেটা আমি বলছি না, আমরা অনেক বেটার চাই, আরো আমাদের পিছিয়ে লেগে থাকতে হবে এটাকে আরো ইমপ্রুভ করার জন্য, বাট ইমপ্রুভমেন্ট একটা হয়েছে আগের থেকে, সেই জায়গাতে বলবো। শ্যামলদা যেটি বললেন ওনার সাথে এই ইকোনমিক ডেভেলপমেন্ট, ভেরি ট্রু। দেখেন 2009-এ আমাদের এই গভর্নমেন্ট যখন প্রথম ক্ষমতায় আসলো, ফরেন কারেন্সি রিজার্ভ ছিল $3 বিলিয়ন, 8 বছরে এখন $32 বিলিয়ন। জাম্পটা মানে এক্সপোনেনশিয়াল, এটা গাণিতিক হারে বাড়েনি, জ্যামিতিক হারে বেড়েছে, মানে চিন্তার বাইরে আপনার। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনার বিগত দিনে আমরা দেখেছি শিক্ষার হার কমেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে শুনছিলাম যে 2001 থেকে 2006 পর্যন্ত শিক্ষার হার কমেছে দেখেছি। বিদ্যুৎ উৎপাদনও কমেছিল। 2001-এ বিদ্যুৎ ছিল আমাদের 4400 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা, যেটা ইফেক্টিভলি প্রডিউস করতো 2006-এ এসে হচ্ছে 3300-তে নেমে আসছিল। এখন আপনার বিদ্যুৎ খাতে এখন 15,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রডিউস করার ক্যাপাসিটি বাংলাদেশের আছে, এবং যে প্ল্যানগুলি নেওয়া হচ্ছে এগুলো কিন্তু এগুচ্ছে। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, যেটিও কিন্তু কমেছিল, ঘাটতিতে চলে গিয়েছিল অতীতে আমরা দেখেছি। এবং আপনাকে সবচেয়ে মজার জিনিসটা যেটা বলি, ইভেন এই গভর্নমেন্টের আমলেও 5 বছর আগ পর্যন্ত ইনফ্লেশন কিন্তু ছিল ডাবল ডিজিটে। এখন কিন্তু বলেছেন যে এখন সিঙ্গেল ডিজিটে চলে, নট অনলি সিঙ্গেল ডিজিটে, তখন 11-র মতন ছিল, 12-11, এখন এটা 5% নেমে আসছে। অন্য একটা প্রসঙ্গে বলি, শ্যামলদার বক্তব্যের রেশ ধরেই উনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি তারা ক্ষমতার বাইরে, তারা বিরোধী দলে নেই, তাদের তো কোনো কর্মকাণ্ড নেই, এবং এটাও বাস্তবতা যে তাদেরকে কোথাও সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আমি এখানে উদ্যানে তাদেরকে দেয়াই হলো না। আমি এখানেও আসছি, তার আগে আরেকটু বলে নিই। এখানে দাদা আরেকটা কথা বলেছিলেন, দুর্নীতি, জবাবদিহিতা এবং গুড গভর্নেন্স। এখানে একটা জিনিস যেটা, যে হ্যাঁ আমাদের মনোপুত আমরা যেরকম চাই ওইটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ওই জায়গায় পৌঁছতে পারছি না। তবে একটা ভালো সংবাদ হচ্ছে, ধরেন দুর্নীতিকে মুক্ত যদি একটা সমাজ করতে হয়, গুড গভর্নেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, রুল অফ ল খুব ইম্পর্টেন্ট। এবং বিচার বিভাগের যে প্রান্তিক জনগোষ্ঠীর যে বিচার পাওয়ার ব্যাপারটা কিন্তু এখনো মানে নীরবে কাঁদে বাংলাদেশে। কিন্তু এটা আমরা যখন ধরেন বিচার পাওয়ার ব্যাপারটা একটু ধর সমাজে যার একটু শক্তিমত্তা আছে তারা ছাড়া প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু ওভাবে এবং ঐতিহ্যগতভাবে আমরা দেখেছি এটা পেয়ে আসেনি, এখনো ওই জায়গায় আমরা পৌঁছতে পারিনি। তবে আমার একটা আশার জায়গা আমি যেটা মনে করি, ধরেন বিভিন্ন পর্যায়ে যে ডিজিটাইজেশন হচ্ছে, ডিজিটাইজেশন হলে হয় কি অটোমেশনসের মাধ্যমে একটা জিনিস যেটা হয়, আপনার একটা স্বচ্ছতা চলে আসে সিস্টেমের মধ্যে, তখন ম্যানুয়ালি অপারেট করে না বলে মানুষের কাছে আপনার এক্সপেক্ট করতে হবে না, সিস্টেমে আপনাকে স্বচ্ছতাটা অটোমেটিকলি দিচ্ছে, যেটা আপনার অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতাটাকে এনশিওর করে। তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি চান বা না চান দুর্নীতির উপরে একটা প্রেশার পড়বে, তখন চাইলেও দুর্নীতি করা একটু ডিফিকাল্ট হয়ে উঠবে। এটা আমার একটা আশার জায়গা, যেটা আমি বললাম।
আচ্ছা, আরেকটা বড় কথা আপনাকে বলে, আপনি পলিটিক্যাল পার্টিগুলোর কথা বললেন। হ্যাঁ, আমরা কিন্তু গণতান্ত্রিক মনস্ক মানুষ, বাংলাদেশের মানুষ। আমরা সারা জীবন গণতন্ত্র চেয়েছি, বিভিন্ন সময় আমরা এটার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। তবে যদিও একটা ভেরি ইন্টারেস্টিংলি, আমি গত বেশ কিছুদিন ধরে চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ান এইসব দেশগুলোর পলিটিক্স গুলো একটু দেখার চেষ্টা করছিলাম, নিজেও দু একটা দেশে গেলাম। তো ওদের দেশে তো বিরোধী দলের এক্সিস্টেন্সই নাই, মানে মেজরিটি অফ দ্য কান্ট্রি, এবং অলমোস্ট লাইক এন অটোক্রেটিক একটা সিস্টেমে ইন্টারনাল আপনি যেগুলো ডেমোক্রেসি আছে। এক্সাম্পল দিলেন সেগুলো তো গুড এক্সাম্পল না। না, আরো বাট গুড এক্সাম্পল নাই বা বলবেন কেন? তারা তো ডেভেলপমেন্ট করেছে, হ্যাঁ, development তাদের করেছে, দেশে চীনের রুল অফ সঙ্গে যদি ল আমাদের- এস্টাবলিশড হয়েছে, আপনার মানুষ কিন্তু ন্যায্যতা পাচ্ছে ওখানে, এবং ওখানে কিন্তু বিচারের মানে বাণী নীরবে কাঁদে না, এরকম ঘটনা ঘটছে। কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের ওভারঅল পলিটিক্সের মধ্যে একটা পরিশীলতা আনা প্রয়োজন। এখন যদি ডেমোক্রেসি অর্থ দাঁড়ায় যে আপনি মুভমেন্টের নামে পেট্রোল বোমা মেরে মানুষকে মারবেন, এই স্পেস আপনাকে দিতে হবে, নাহলে ডেমোক্রেসি নাই, এই ডেমোক্রেসি আমার দরকার নেই। আগে কি তাই না? না, না, আগে ঠিক আছে, কিন্তু পেট্রোল বোমা হয়েছিল 3 বছর আগে, সেই অপরাধে কি তারা এখনো আমি সেটা বলছি না, আমি পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করি, আমি মনে করি অবশ্যই আপনার যে কোনো পলিটিক্যাল পার্টির তাদের এই রাইটটা আছে সভা সমাবেশ করা, তাদের বক্তব্য দেওয়া, এবং সেটা পাওয়া উচিত, এবং সেটি তাদের ন্যাচারাল একটা রাইট। এটা আমরা একটা ব্রেক নিয়ে আসি, বিরতির পর শ্যামল দা আপনার কাছে যাব, একটু বিরতি থেকে এসে নিচে একটা বিরতির সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। শ্যামল দা, কথা হচ্ছিল রাজনীতি নিয়ে। না, রাজনীতির মধ্যে যেটি আমি একমত আরাফাতের সাথে, যে পলিটিক্যাল পার্টিগুলোর তাদের নিজস্ব কর্মসূচি চালিয়ে যাওয়ার বা করতে পারার অধিকারটা থাকা উচিত। বিএনপিকে জনসভা করতে অনুমতি দেয় না সকল দল পারে, এটি আমার কাছে মনে হচ্ছে যে একটা ঠিক না। কিন্তু একই সঙ্গে আমি বলবো যে একটি জনসভাই শুধু একটি পলিটিক্যাল পার্টির তো কাজ না, পার্টির তো আরও কাজ আছে। আমি একটি পলিটিক্যাল পার্টি যেটি সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেব করলে বিএনপির কথা যদি বলি, সেটির কাজ কি শুধুমাত্র একটি জনসভা করতে পারা না পারার মধ্যেই সীমাবদ্ধ? পার্টির 600 সদস্যের একটি কমিটি করা হয়েছে, তারপরও অসন্তোষ মেটেনি। আপনি দেখেন, এই যে 600 জন লোক, তারা একযোগে একটা ঘরোয়া মিটিংও তো করে না। না, বিএনপি তো ধরেন সংসদেও নাই, সংসদে না থাকুক, আমার রাজপথে কথা, থাকা ছাড়া কোনো উপায় নেই। রাজপথে থাকা উচিত, এবং শুধু রাজপথে কেন, কিন্তু রাজপথে তাদের তো থাকতে দেওয়া হচ্ছে না তাদেরকে। আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। রাজপথে না থাকুক, রাজপথটা কেন? আমাদের মাইন্ডসেটটা এরকম যে পলিটিক্যাল পার্টির জায়গা বোধহয় রাজপথ কেন হবে? রাজপথ পৃথিবীর সিম্বলিক, কোন দেশে রাজপথে? না, আমি সিম্বলিক এটা না, মানুষের কাছে যেতে পারেন, মানুষের কাছে যাওয়ার জন্য আরো অনেক পথ আছে, অনেক পথ আছে। কিন্তু সরকারের অনেকগুলো কাজ আছে যেগুলো জনসভা ছাড়া যদি পথ থেকে, আওয়ামী লীগও তো বড় বড় জনসভা করলো। আমি তো আপনার সাথে একমত যে বিএনপি কে জনসভা জনসভা করতে দেওয়া উচিত, অবশ্যই, আমি এটা একমত। কিন্তু আমি বলছি এটা একমাত্র কাজ না। এর বাইরেও আপনি ধরেন যে আপনি 600 সদস্যের একটা কমিটি করলেন, সেই কমিটিটা ফাংশন কই? আপনি এই যে একটা এত বড় কমিটি, আমি যদি তাদের পক্ষ থেকে বলি, এখানে যেহেতু বিএনপি কেউ নেই, তাদের যুক্তি হচ্ছে কি, আমাদেরকে তো মামলা হামলা দিয়ে আপনারা ইয়ের মধ্যে শুনেন ভাই, মামলা হামলা আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ। আপনার এরকমও গেছে যে জাস্টিফাই করতে না, জাস্টিফাই করি না আমি, মামলা হামলার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। কিন্তু মামলা হামলা ছাড়া কি বাংলাদেশের রাজনীতি কখনো ছিল? বঙ্গবন্ধু কয়টা মামলা, কি পরিমাণ মামলা খেয়েছেন, কয় বছর জেলে ছিলেন? তার 23 বছরের পাকিস্তানি শাসন আমলে 13 বছরই তো জেলে ছিলেন। তো সেগুলো দিয়ে তো বঙ্গবন্ধুকে আটকানো যায়নি। আর মামলা হামলার ভয়ে তো বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন কখনো থেমে থাকেনি। রাজনৈতিক আন্দোলন যারা করে তারা, আপনার স্ট্র্যাটেজিটা কি? বিএনপি যে ভুলটি করেছে 14 এবং 15-তে, তার খেসারত কিন্তু এখন রাজনৈতিক আন্দোলনে দিচ্ছে। সে এখন রাজনৈতিক আন্দোলন দিতে ভয় পাচ্ছে, কারণ বিকজ বিএনপির রাজনৈতিক আন্দোলন বলতে আমরা যেটা বুঝি, যে ধরনের সহিংসতা, 5 জনের ইলেকশন কিংবা ইলেকশনের বর্ষপূর্তিতে যে কাণ্ড করেছে, এটা তো কোনোদিন একটা আন্দোলনের কর্মসূচি, যে কারণে বিএনপি কিন্তু সেটারই রেশ এখন বিএনপির উপর বর্তাচ্ছে বিভিন্ন মামলা হামলায়। আমি এই জায়গাতে মনে করি যে এখানে আমি পলিটিক্যাল পার্টি হিসেবে মনে করি বিএনপির আরো অনেক কিছু করার আছে, বা সরকারের অনেক ইস্যু আছে, যে ইস্যুগুলো নিয়ে তারা ইচ্ছে করলে সরকারের বিরুদ্ধে নানা রকম জনমত তৈরিতে চেষ্টা করতে পারে। আর বিএনপির তো একটা স্ট্রং সাপোর্ট বেস আছে। আপনি সি দ্য নারায়ণগঞ্জ ইলেকশনে দেখেন, সাখাওয়াতের মতো একজন অপরিচিত ব্যক্তিত্ব, যিনি, যার বিএনপির কোনো লিগেসি নেই, তার পিছনে বিএনপির কোনো স্থানীয় নেতৃত্ব দাঁড়ায়নি, কিন্তু সেই লোকটি হিউজ ভোট পেয়েছে। না, তার আগে আমরা যদি গাজীপুর সিটি কর্পোরেশন দেখি, 5 সিটি কর্পোরেশনে দেখেছি, সেটা তো দেখেছি। কিন্তু আমি বলছি যে বিএনপির জনসমর্থন থাকা সত্ত্বেও এবং একটা সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হওয়া সত্ত্বেও যে কাজগুলো আমরা বিএনপির কাছে আশা করি,
সেই কাজগুলো আমরা বিএনপির মধ্যে দেখছি না। বিএনপি এখনো বলে এটি রিমোট কন্ট্রোলে লন্ডন থেকে চলে, এটা কেন হবে? বিএনপি এখনো সিদ্ধান্ত নিতে নিজেদের মধ্যে অনেক 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 জটিলতা, এবং আপনার বিএনপির এমন সারির নেতারা চাইনিজ প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেল, এটা নিয়ে বিএনপির ভিতরে একটা বিতর্ক তৈরি হয়ে গেল যে এরা কেন আসলো। তো এটা তো একটা পলিটিক্যাল পার্টি, তারা একটা বড় পলিটিক্যাল পার্টি, তারা অ্যাসপিরেন্ট আগামীতে ক্ষমতায় আসবে, তারা আশা করে যে আগামীতে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবে। আমরা তো সেই পলিটিক্যাল পার্টিটাকে বাংলাদেশের কতগুলো ন্যাশনাল ইস্যুতে তাদের অবস্থানকে জানতে চাই। আমরা জানতে চাই যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে তাদের অবস্থান কি হবে। বিএনপি কি এখনো পর্যন্ত পরিষ্কার করেছে? এটার সঙ্গে জনসভার তো কোনো সম্পর্ক নেই। বিএনপি কি জামাতের সাথে আগামীতে থাকবে কি থাকবে না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলে? সেটা কিছু বলে না। আমরা তো বিএনপির কাছে এটা জানতে চাই, এটার সঙ্গে তো রাজপথে জনসভা করার কোনো সম্পর্ক নেই। আই ওয়ান্ট টু সি বিএনপি এজ এ পার্টি যার এই ইস্যুগুলোতে এইগুলো ঠিক আছে, আপনার বিএনপির প্রতি সাজেশনগুলো সব ঠিক আছে, তবে আমাদের দেশের কালচারে একটা পলিটিক্যাল পার্টিকে প্রকাশ্যে সব কথা বলতে আমি দেওয়া- একমত আপনার সাথে, অবশ্যই। তাকে জনসভা করতে দেওয়া উচিত। আমি এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমার। আমি যদি 2014 সালের নির্বাচনের তাদের ইশতেহারের একটা অংশ তুলে ধরি, যেমন তারা বলছিল সংবিধান সুরক্ষা, গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরো সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করার পাশাপাশি সংসদকে আরো কার্যকর করার অঙ্গীকার ছিল আওয়ামী লীগের ইশতেহারে। হ্যাঁ, এই সংসদের কথা শ্যামলদা বলেছেন, সংসদ কি এখন খুব কার্যকর? মানে বিরোধী দল নামের যে দলটা আছে তাদের একটা অদ্ভুত একটা অবস্থা। যাওয়ার আগে আমি আপনাদের আগের আলোচনা আচ্ছা, থেকে একটা ছোট sure. জিনিস মেনশন করতে চাই। আপনি বলছিলেন যে বিএনপি অভিযোগ করে যে মামলা হামলা দিয়ে তাদেরকে এমন করে রাখা হয়েছে তারা রাজপথে থাকতে পারে না বা কার্যক্রম। দেখুন, শ্যামলদা যেটি বললেন না, বঙ্গবন্ধুর উপরে অনেক মামলা ছিল, তারপরে পরবর্তীতে আমরা দেখেছি অনেক নেতাদের উপর মামলা ছিল, মামলাবিহীন রাজনীতি বাংলাদেশে হয়নি। কিন্তু সেই মামলাগুলি আসলে স্বৈর শাসকদের মিথ্যা মামলা দেয়া হতো বিরোধী দলকে দমন করার জন্য। বিএনপি তো এখন সেটাই দাবি করছে যে আপনার এখানে আমি এগুলো সব- আসছি আপনার কাছে, যে কারণে যখন আপনার এগেনস্টে মিথ্যা মামলা দেওয়া হবে তখন আপনি কিন্তু মানসিকভাবে শক্তি পাবেন। যে মিথ্যা মামলা দিচ্ছে সে কিন্তু কিন্তু দুর্বল থাকে। রাষ্ট্রযন্ত্র যদি আমার বিপক্ষে না, যায়, আমি সেইটা তো গেছে, হ্যাঁ। রাষ্ট্রযন্ত্র তো বিপক্ষে, বঙ্গবন্ধুর বিপক্ষে গেছে না আইয়ুব এবং ইয়াহিয়া খানের, বা পরবর্তী সময় জিয়াউর রহমান এরশাদ সাহেবের রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগ বিএনপির বিপক্ষে মিথ্যা মামলা দিয়ে বিপক্ষে গেছে না। কিন্তু আপনি যখন জানেন যে আপনি নীতি নৈতিকতার জায়গা থেকে আপনি ঠিক আছেন, আপনাকে সাপ্রেস করার জন্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, আপনার মনের জোর কিন্তু কমে না। আপনি কিন্তু এটাকে ফাইট আউট এখানে করেন। আমি একটু একটু বলি, শেষ করি, আচ্ছা, তাহলে sure. বুঝতে সুবিধা হবে। তখন আপনি এটা ফাইট আউট করেন। কিন্তু বিএনপির ক্ষেত্রে কি ঘটেছে জানেন? তাদের এগেনস্টে যে মামলা, সেই মামলা কিন্তু মেজরিটি মিথ্যা মামলা না। তারা যেভাবে ওই যে আপনার দু দফায় পেট্রোল বোমার ওই যে অভিনব কায়দায়, যেটি বাংলাদেশের মানুষ জীবনে দেখেনি পলিটিক্সে, সাধারণ মানুষকে যেভাবে পুড়িয়ে মেরেছে। বাংলাদেশের ইতিহাসের রাজনীতিতে ভায়োলেন্স ছিল, এটা আমরা দেখেছি। পলিটিক্যাল পার্টিগুলি তাদের অ্যাক্টিভিস্টরা একে অপরের সাথে মারামারি করেছে, যুদ্ধ করেছে, মেরেছে মরেছে, এটা আমরা দেখেছি, যদিও সেটা কাঙ্ক্ষিত নয়। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সাধারণ মানুষকে টার্গেট করে করে নারী, শিশু, বৃদ্ধ সবাইকে হত্যা করা, এই ঘটনা বাংলাদেশের পলিটিক্সে জীবনে ঘটেনি। যে কাজটি ঘটিয়েছে এবং যার সাথে সম্পৃক্ত তাদের ওই নবনির্বাচিত মেয়ররা থেকে শুরু করে, যেহেতু তারাও তাদের বিভিন্ন জেলা এবং বিভাগীয় তাদের দলের নেতা, এবং তারা যেভাবে সম্পৃক্ত হয়েছিল প্রত্যেকটা স্তরে, সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে টাকার যোগান দেয়া, প্ল্যানিং করা, টাকা ডিস্ট্রিবিউট করা, বোমা ডিস্ট্রিবিউট করা সেগুলোর থেকে, মামলা আছে, যে চলছে। কারণে তাদের বিপক্ষে এই মামলাগুলি সত্যি মামলা এবং তারাও সেটা জানে। BNP এজন্য আর দুইটা তাদের সেই point আমি- মানসিক জোর নাই। কিন্তু দুইটা পয়েন্ট উল্লেখ করে যাই, এই দুইটা পয়েন্ট আমি মিস করে গেছি, যেহেতু আমি বিএনপির লোক না, মনে করে করে বলতে বলো। হচ্ছে। একটা হচ্ছে যে এখন এই যে মামলা হামলার পাশাপাশি খুন, গুম, গুপ্ত হত্যা, এটাও একটা ইস্যু তাদের, তারা সবসময় ভয়ে থাকে, তাদের বক্তব্য। আরেকটা হচ্ছে যে 1/11 পর দুই দলের শীর্ষ নেত্রীকে যে মামলা দেওয়া হয়েছিল, বিএনপির চেয়ারপারসনের উপর মামলাগুলো এখনো বহাল আছে। কিন্তু Thank আরেক you very পক্ষে much নেই। for আমি raising একটা this. বিরতি থেকে এসে আচ্ছা। আপনার কাছ থেকে নেব। আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। দুটো প্রশ্ন আপনার কাছে রেখে, দুটো পয়েন্ট রেখে গিয়েছিলাম। একটা হচ্ছে যে গুম, খুন, গুপ্ত হত্যা, আর একটা হচ্ছে 1/11 পরবর্তী মামলা দুজন শীর্ষ নেত্রীর বিরুদ্ধে। থ্যাংক ইউ আপনার এই প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে, আগের রেশ ধরে একটু আসি, যে মামলা হামলা যে কথাটি বলা হয়, ট্রেডিশনালি আমরা দেখে এসেছি বিরোধী দলকে সাপ্রেস করার জন্য সামরিক শাসক বা আপনার স্বৈর শাসকের এই কাজগুলি করে। এই জন্য আমরা ভাবছি এখন বিএনপির উপরে যে মামলাগুলি, ওগুলো মনে হয় ওরকমই। বাট বিএনপি যে মাঝখানে দু দফায় পেট্রোল বোমা দিয়ে সাধারণ মানুষ পুড়িয়ে যে ক্রিমিনাল অফেন্সগুলি করেছে, তার বিপক্ষে মামলা হবে না? এবং এখানে কি আপনার ধারণা যে ফুট সোলজারটা ওই সামনে ধরে বোমটা ছুঁড়েছে, ওই শুধু ইনভলভ? তার পিছন দিকে যে তাকে যোগান দিয়েছে এই বোমগুলি, তার পিছন দিকে যে এই
ওই বোমের রসদ যোগান দিয়েছে, তার পিছন দিকে যারা আপনার এই টাকার জোগাড় করেছে, তার পিছন দিকে যারা প্ল্যান করেছে, এই তো করতে করতে সর্বোচ্চ পর্যায়ে নেতা পর্যন্ত চলে গেছে। এই যে এন্টায়ার যে গ্রুপটা যে ইনভলভ ছিল যে মানুষ হত্যার পিছনে, তাদের বিপক্ষে আপনি যদি আইনের তার স্বাভাবিক প্রক্রিয়ায় চলে তাহলেও তো মামলা হয়, এবং সেই মামলাগুলি তাদের বিপক্ষে আছে, যে কারণে তারা সেই মানসিক জোর কিন্তু নাই, তারা জানে তারা এই মামলাগুলি খেয়েছে বিকজ তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য। এটা হচ্ছে ওই অতীতের বিরোধী দলের উপরে যে স্বৈর শাসকদের যে অপ্রেস করার জন্য যে মামলা, এই মামলা আর সেই মামলা এক নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, গুম খুন হত্যা এগুলো তো কিছু মুখস্থ বলি, তারা বলেই যায়। এখন তো কি বাংলাদেশে হত্যা হচ্ছে না, গুম হচ্ছে না? হচ্ছে তো। হ্যাঁ হচ্ছে, এটা তো বাংলাদেশের একটা ছোট্ট একটা দেশে 16-17 কোটি মানুষ, গুম খুন হত্যা এটা কি পৃথিবীর অন্য দেশে হচ্ছে না, উন্নত দেশে হচ্ছে না? আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটা বিভিন্ন ক্ষেত্রে বিচ্যুতি থাকবে, তারপর আপনাকে ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা দেখতে হবে। এটা বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এখানে তো আপনি 100% ফুল প্রুফ একটা সমাজ বানিয়ে ফেলবেন যেখানে কিছু হবে না, কোনো অন্যায়, চুরি, ডাকাতি, গুম খুন, এটা তো না, মানে অস্বাভাবিক একটা মানে এক্সপেকটেশন। বরং আপনাকে দেখতে হবে প্রত্যেকটা জায়গাতে গভর্নমেন্ট ইন্টারভিন করছে কিনা, অ্যাকশন নিচ্ছে কিনা। ইভেন বিএনপির আমলে যখন র্যাব গঠন করে র্যাবকে দিয়ে আপনার যে অপারেশন ক্লিন হার্ট নামে যে আপনার যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড করে ইন্ডেমনিটি দেওয়া হলো, আওয়ামী লীগের আমলে বরং এই যে নারায়ণগঞ্জের উদাহরণ দিয়েই বলি, আওয়ামী লীগের আমলে কিন্তু ওই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন আর যাই বলেন, এই র্যাবের যারা যে সদস্যরা সম্পৃক্ত ছিল তাদের বিপক্ষেও কিন্তু আইনানুগ অ্যাকশন নেওয়া হয়েছে এবং লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জেরটা কিন্তু একেবারে ব্যতিক্রম ঘটনা। আমরা বিচার বহির্ভূত হত্যা বলতে আমি গণমাধ্যম যেটা বুঝি সেটা সো কল্ড ক্রসফায়ারের কথা বলা সেটা হয়। কিন্তু আপনার আবার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা গণমাধ্যম বলতেই পারে না, লিগালি যদি দেখেন এটা অন্য কোর্ট বলতে পারে, কারণ হত্যাকাণ্ডটা বিচার বহির্ভূত কিনা ওটা অন্য। এই আলোচনা বড় আলোচনা। আমি যেটা বলতে যাচ্ছি যে এখানে আপনি যে গুম হত্যাকাণ্ডের কথা বলেন, সেখানে তো এই গভর্নমেন্ট রাদার অ্যাকশন নিচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, ইভেন র্যাবের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছে। র্যাবের কোনো ধরেন আপনার বিপদগামী কিছু সদস্য, তাদের ক্ষেত্রে এই গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে যেখানে বিএনপি ইন্ডেমনিটি দিয়ে দিয়েছিল। সেই ক্ষেত্রে আমি বলছি তাদের এই সব অভিযোগ কিন্তু মানায় না। আর বেগম জিয়া শেখ হাসিনার ক্ষেত্রে আপনাকে বলি, একটা সাধারণ মিসআন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যে আছে এবং সবাই এটা বলতেই থাকে গোয়েবলের স্টাইলে, হ্যাঁ, যে তত্ত্বাবধায়ক সরকার মানে 111 গভর্নমেন্ট শেখ হাসিনার এগেনস্টে মামলা দিয়েছিল, খালেদা জিয়ার এগেনস্টে মামলা দিয়েছিল, শেখ হাসিনার এগেনস্টে সব মামলা উইথড্র করে ফেলেছে, আর খালেদা জিয়ার এগেনস্টে কোনো মামলা উইথড্র করেনি। এটা যে কত ডাহা একটা অসত্য কথা। আপনি আসেন, লেটস পেপারগুলি, কাগজ, ডকুমেন্টস নিয়ে আমরা বসি, আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এগেনস্টে একটা মামলা উইথড্র করা হয়নি, একটা উইথড্র করা হয়নি। মামলাগুলো চলছে, প্রত্যেকটি মামলা উনি ফেস করেছেন, খেয়াল করেন, ফেস করার পরে সেই মামলাগুলি কোর্টে আইনের প্রক্রিয়ার মধ্যে যে কোয়াশড হয়েছে। মামলা কোয়াশড হয় কখন জানেন? যখন এই একটা মামলার মধ্যে কোনো মেরিট থাকে না, এটা কিন্তু এটাকে উইথড্র করা বলে না, এটা কোয়াশড হয়েছে। আচ্ছা, এবার আসেন বেগম জিয়ার ক্ষেত্রে। বেগম জিয়ারও কিন্তু একটি মামলা কোয়াশড হয়েছে। ভৈরব সেতু নিয়ে একটি মামলা ছিল তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদকের দেয়া, যে মামলাটি বেগম জিয়া ফেস করেছেন এবং এই গভর্নমেন্টের আমলে এটি কোয়াশড হয়েছে। এটা কিন্তু আমরা আমাকে জানিও না, জানলে বলিও না। কিন্তু জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্টি যে ক্ষেত্রে, এখানে বেগম জিয়া এই মামলাটি ফেসই করছেন না। আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে, আপনি যদি মামলা ফেস মানে কোয়াশড করতে হয়, আপনাকে মামলা ফেস করতে হবে, প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। কাজে এটি একটি ডাহা অসত্য কথা যে শেখ হাসিনা মামলা উইথড্র করেছে, বেগম জিয়া উইথড্র করেনি। দিস ইজ নট ট্রু। বেগম শেখ হাসিনা প্রত্যেকটি মামলা ফেস করেছেন আইনের প্রক্রিয়ার মধ্যে যে কোয়াশড, তার মানে এরকম হতে পারে যে উনিও যদি ফেস করেন হয়তো উনাগুলো কিন্তু উনি কখন ফেস করছেন না। অরফানেজ ট্রাস্টে কেন ফেস করছেন? বিকজ উনি জানেন ডাল মে কুছ কাল হয়, কিছু সমস্যা আছে। যে কারণে আপনি দেখেন কতবার, 67 বার না, এখন তো মনে হয় 70 বার হয়ে গেছে, যাচ্ছেন আর ডেট নিচ্ছেন। এবং এখানেও কিন্তু উনি আপনার একটা কি বলবো, বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিক যে গভর্নমেন্টের কাছে যে ফ্লেক্সিবিলিটি পাওয়ার কথা না, এটা উনি এনজয় করেছেন। অন্য কোনো নাগরিক হলে উনি যে কবার কোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, ওই আপনার ওয়ারেন্ট, অ্যারেস্ট ওয়ারেন্ট আপনার ইস্যু হয়ে যেত ধরে, কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু আলাদা একটা ট্রিটমেন্ট গভর্নমেন্ট দিচ্ছে। শ্যামলদা, অন্য একটা প্রসঙ্গে যাই, ধরেন এই নির্বাচনী ইশতেহারের একটা পয়েন্টেই আসি আওয়ামী লীগের, সেটা ছিল যে গণমাধ্যমের স্বাধীনতা সংরক্ষণ, অবাধ তথ্য প্রবাহ অব্যাহত রাখা এবং পেশাগত দায়িত্ব পালন করে সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছিল। আপনি কি মনে করেন যে এটা যথাযথ? আপনি কি 2014 সালের নির্বাচনের ইশতেহার কথা বলছেন? না, এটা আগেরটাতে, মানে ওটার কন্টিনিউশনই বলি, এখনো তো আছে। না, ঠিক আছে, সেক্ষেত্রে গণমাধ্যম স্বাধীন কিনা এটা আপনারাই ভালো বলতে হবে। আমরা এই টেবিলে, আপনার এই টেবিলটাতে সরকারি দল, বিরোধী দলের সমর্থক, সরকারি নানা রকম লোক আসে এবং সরকারকে তুলোধনা করছে। আই থিঙ্ক আমাদের সমস্যা অন্য জায়গায়।
গণমাধ্যমের সমস্যাটি হচ্ছে আমাদের গণমাধ্যম এখনো প্রতিষ্ঠান হিসেবে এখনো দাঁড়ায়নি। বয়স কয় বছর গণমাধ্যমের? এক্স্যাক্টলি। আপনি মুক্ত গণমাধ্যম তো একটা ইনস্টিটিউশনালাইজ রূপ নিতে একটা সময় লাগে। আমাদের এখানে ট্রেন ম্যান পাওয়ার কই? আজকে আমরা যারা এই চালাচ্ছি, কয় দিনের অভিজ্ঞতা আমাদের? 6 মাসের একটা শিশু কার্ল রুবিসের মতন দৌড়াবে স্প্রিন্ট, এটা তো সেটা expect সেটা করলে তো হয় না। তো এইসব জায়গায় এই একটা সময় লাগবে। আমি মনে করি যে সরকারের কমিটমেন্টের দিক থেকে অনেকগুলো জায়গায় অগ্রগতি আছে। তথ্য কমিশন হয়েছে, তথ্য অধিকার আইন হয়েছে, অনেকগুলো 43টা, কালকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন 43টা আপনার টিভির লাইসেন্স দিয়েছেন। 812টি দৈনিক বেরোয় সারা বাংলাদেশ থেকে। পৃথিবীর কোনো দেশে এতগুলো দৈনিক বেরোয় কিনা সন্দেহ। সব মিলিয়ে হ্যাঁ, তার মধ্যেও চাপ যে একেবারেই নেই তা না, নানামুখী চাপ আছে। আমাদের গণমাধ্যম এখনো সেই অর্থে একটা নিজস্ব প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে যেভাবে চলার কথা সেই অর্থে এখনো চলছে। ঠিক আছে, এটা মেনে নিলাম। আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে যে কোনো মূল্যে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূল, মানে এই কথাটাই ছিল। আমরা জঙ্গিবাদ নির্মূলের দেখছি, এটা আমাদের চোখের সামনে আছে সাম্প্রতিক। না, আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করবো। আমরা জঙ্গিবাদ মোকাবেলা দেখছি, হ্যাঁ, কিন্তু জঙ্গিবাদ নির্মূল করার জন্য যে ধরনের, আমি আসছিলাম হ্যাঁ, যে আমরা দেখছি সাম্প্রতিক যে অভিযানগুলো নির্মূল হচ্ছে, মোকাবিলার জায়গাটা গোড়াটা আমরা কতটুকু না, করতে পারছি। আমরা আরেকটা জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা যেখান থেকে দুইটা কিন্তু একটা, উৎপাদন হচ্ছে, হ্যাঁ, আমরা সেই জায়গাগুলো অ্যাড্রেস করছি না। সেটি একটি বড় বিষয় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থায় এত রকম বৈষম্য রয়ে গেছে, যেখান থেকে আজকাল আমরা একটা সময় ধারণা হতো যে শুধুমাত্র বোধহয় মাদ্রাসা বেইজ স্টুডেন্টরাই জঙ্গিবাদে আসছে। এখন দেখতে পাচ্ছি আমরা উচ্চশিক্ষার নামি দামি প্রতিষ্ঠান থেকেও কিন্তু জঙ্গিবাদে যাচ্ছে। আর এখন এটা শুধু বাংলাদেশের একার সমস্যা না। আপনি যদি বাংলাদেশে এই জিনিসটা যেমন সমস্যা, একই সঙ্গে প্যারিসে সমস্যা, একই সঙ্গে জার্মানিতে সমস্যা, একই সঙ্গে ব্রিটেনের সমস্যা, একই সঙ্গে আমেরিকায় সমস্যা। এই সমস্যা মোকাবেলার জন্য আপনি প্রথমত আপনাকে কিছু ডোমেস্টিক এফোর্ট নিতে হবে, কিছু রিজিওনাল এফোর্ট নিতে হবে। যেমন ধরুন আপনি রোহিঙ্গা সমস্যা, যেটি জঙ্গিবাদের আরেকটি উৎপত্তি স্থান হয়ে যাচ্ছে এখন আপনার সামনে। আপনি সাম্প্রতিক সময়ে মায়ানমারে যে ঘটনাবলী ঘটেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সংবাদ সম্মেলনে, প্রেস কনফারেন্সে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে সেখানে যে 9 জন পুলিশ কর্মকর্তাকে যে মারলো রোহিঙ্গা জঙ্গিরা, এটা কোথায় গেল এগুলো? এবং আমাদের এই জঙ্গিদের ভিতরে এটা একটা রিজিওনাল সমস্যা। অন্যদিকে আমাদের ডোমেস্টিক্যালি অনেকগুলো জায়গা রয়ে গেছে যেগুলো আমরা এখনো পর্যন্ত 45 বছরে ঠিক করতে পারলাম না আমাদের বাচ্চারা কি বই পড়বে। এই প্রাথমিক শিক্ষার বই নিয়ে আমরা এখনো ডিবেট করছি, এবং হেফাজত বলছে তাদের মত অনুযায়ী সমস্ত পরিবর্তনগুলো আনা হয়েছে। এই সমস্ত সমস্যা রেখে আপনি জঙ্গিবাদ কি করে মোকাবেলা করবেন? মানে আমি মনে করি এগুলো আমাদের গোড়াটাই অ্যাড্রেস করা দরকার, এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য যদি আপনি পদক্ষেপ না নেন, তাহলে কিন্তু এই যে আমাদের জঙ্গিবাদের যে কথাটি বললেন, মাদ্রাসাগুলো হেফাজতের মত অনুযায়ী চলবে, আবার অন্যান্য স্কুলও না, হেফাজতের তারা মত অনুযায়ী বলেছে যে তাদের, আচ্ছা করা হয়েছে, একটা বিরতির সময় হয়েছে, আমরা একটু বিরতি নেব। আপনার কাছে আরাফাত ভাই একটা প্রশ্ন রেখে, যে আজকে একটা সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়াতে উনি বলেছেন যে তারা নির্বাচনে আসতে চায়। আমি একদম তাদেরটা পড়ে শোনাই, তবে সেজন্য শর্তগুলো বলছি। সেজন্য প্রয়োজন নির্বাচনকালীন নিরপেক্ষ, সাহসী ও যোগ্য নির্বাচন কমিশন। তার পাশাপাশি শর্তগুলো হচ্ছে, তাদের কয়েকটা শর্ত দিয়েছে। বিরোধী দল নির্মূল প্রক্রিয়া বন্ধ করতে হবে, সকল রাজনৈতিক নেতাকে মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সভা মিছিল সমাবেশ করার সুযোগ দিতে হবে, গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে, প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। এর অনেকগুলো আলোচনা হয়েছে, বাকিগুলো নিয়ে কথা বলবো বিরতি থেকে এসে। নিচে একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেস কনফারেন্স নিয়ে কথা হচ্ছিল। ফখরুলের প্রেস কনফারেন্সটা খেয়াল করেছি। আমি মনে করি এটা একেবারে প্রিম্যাচিউর একটা রিঅ্যাকশন, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে ওটা কোনো প্রেফারেন্স ছিল না যে আগামীতে সরকার নির্বাচন কি হবে ইত্যাদি। যেখানে বিএনপি অলরেডি 6টি শর্ত দিয়ে বলেছে এই হলে তারা নির্বাচনে যাবে। নির্বাচনে যাওয়ার প্রসঙ্গে এখন এই মুহূর্তে ইজ টু আর্লি টু ডিসকাস, কারণ এখনো পর্যন্ত নির্বাচন কমিশন নিয়ে বরং আলাপ আলোচনাটি হওয়া উচিত ছিল। সে সম্পর্কে আমি আশা করেছিলাম তারা প্রতিক্রিয়া দেবে। তারা বরং 6 শর্ত দিয়ে বলেছে আগামীতে কি হলে নির্বাচনে যাবে। সেটি আমি মনে করি এই মুহূর্তে আলোচনার জন্য অনেক প্রিম্যাচিউর টাইম। এটা আরো অনেক পরে এইসব বিষয়ে আলোচনা হবে, তার আগে আরো অনেক নদীতে অনেক জল গড়াবে, অনেক রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে সেটা বলা এখন টু আর্লি। তবে আমি যেটা আশা করেছিলাম যে তারা
মাননীয় প্রধানমন্ত্রীর সামগ্রিক বক্তব্যের উপরে প্রতিক্রিয়া দেবে। তারা শুধু একটি অংশ নিয়ে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগামীতে সকল দল নির্বাচনে অংশ নেবে, তিনি প্রত্যাশা করেন সেটার উপরে এই প্রতিক্রিয়াটি দিয়েছেন। আরেকটা জিনিস একটু যদি সংক্ষেপে বলেন, নির্বাচন সহায়ক সরকারের কথা বলেছে, এটা আমার কাছে পরিষ্কার না। এটা কিন্তু বিএনপি প্রশ্ন তো করা হয়েছিল এতদিন তার কাছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কথা বলেছিল এবং তাদেরকে সেই প্রশ্নটিও করা হয়েছিল যে এটি এবং এটির মধ্যে কি পার্থক্য। তারা বলেছেন এটা কনসেপচুয়ালি একই রকম, কিন্তু এটা পরিষ্কার হয়নি আমাদের কাছে। পরিষ্কার না। আমরা মানে ধারণা পাই বিএনপি এখন যে কোনো ধরনের সরকারের অধীনে আগামীতে নির্বাচনে অংশ নেবে। আপনি যদি একটু, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একটু ওভারঅল বলেন যে এই যে টানা এত বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, তাদের অ্যাচিভমেন্ট যদি দেখুন, সংক্ষেপে আমি বলেন। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র ধরে ধরে হয়তো অ্যাচিভমেন্টের কথা বলতে পারবো, আবার কিছু কিছু ফেলিয়ারের কথা হয়তো বলা যাবে, কিন্তু একটা জিনিস আমার মাথায় সবচেয়ে বেশি কাজ করে, যেখানে আমি মনে করি যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বটা আসলে ভবিষ্যতে অনাগত কাল ধরে আমরা এই জাতি কৃতজ্ঞতা বোধে আবদ্ধ থাকবে ওনার প্রতি। এটার কারণটা আপনাকে বলি, আমরা কিন্তু ৭১ সালে একটি স্বাধীন সার্বভৌম দেশ পেলাম, ৫৫,৫৯৮ বর্গমাইলের এই ভূমি, কিন্তু এই কিছুদিন আগ পর্যন্ত এই ভূমির নিরঙ্কুশ সার্বভৌমতা আমাদের ছিল না, কারণ আমাদের একটা আনডিমার্কেটেড বর্ডার ছিল এবং ছিটমহল বিনিময়ের বিষয়গুলি ডিসপিউটেড ছিল। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি বলবো নেতৃত্ব বলেন, ডিপ্লোম্যাটিক তার যে ইনিশিয়েটিভ বলেন, তার ভিত্তিতে আমরা কিন্তু এখানে নিরঙ্কুশ করলাম সার্বভৌমত্বটা। আমরা কিন্তু ১০,৫০ একর জমি অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের এই ভূমির মধ্যে, এবং যে কারণে বাংলাদেশের কনস্টিটিউশন আপনার অ্যামেন্ড করতে হচ্ছে, ভারতের কনস্টিটিউশনও কিন্তু অ্যামেন্ড করতে হচ্ছে। এটা তো গেল ভূমির ব্যাপার। এবার আপনি আসেন সমুদ্র সীমা নিয়ে, উনি কিন্তু ভারত এবং মিয়ানমারের সাথে এই যে ডিসপিউটটা, এটা কিন্তু শান্তিপূর্ণভাবে নিরসন করে এই যে আমাদের সমুদ্র সীমার উপর আমাদের নিরঙ্কুশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করলেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এই বছরের ডিসেম্বর মাসে এসে আমরা যেটা আশা করছি, অনেক কাজ পুরোটাই এগিয়ে গেছে, আমরা একেবারে অন্তরিক্ষে স্পেসে আমাদের জায়গা করে নিচ্ছি বঙ্গবন্ধু স্যাটেলাইট। আমরা একদম শেষ পর্যায়ে এক কথায় বলা যায় যে জলে, স্থলে, অন্তরিক্ষে গত ৮ বছরে উনার যে ভিশনটা ওই সময় থেকে যেটা ছিল, তার ওনার যে নিরঙ্কুশ সার্বভৌমত্ব স্থাপন করা, এটা কিন্তু একটা হিউজ একটা ব্যাপার। যে কোনো ধন্যবাদ। আমরা একদম বুদ্ধি সম্পন্ন মানুষের এই নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। ধন্যবাদ, দেখা হবে আগামী শুক্রবার।